এখন তোমার রুচি। আমি ভিডিও দেখিয়া আমি কইছি আমার সন্তান তুমি যদি আমার চিনতে না পারো কোনো সমস্যা নাই, তোমার সুখলেই তুমি থাকি যাবা, আমার দুঃখ লেগে আমি চলে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সর্বাবস্থায় আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক এবং আপনারা ভালো থাকেন সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। এবং পর্ব নাম্বার ছিল 230, প্রচার হয়েছিল 30/7/2022, সম্ভাব্য সফলতার সংখ্যা 153 দাঁড়াবে। 230টা পর্বের মধ্যে 153টা পর্ব সফল যদি আজকেরটা হয়, ইন টোটালি দাঁড়াবে 183টা, আলহামদুলিল্লাহ। সো যিনি এখানে এসেছিলেন তার নাম হচ্ছে তাসলিমা। আমি কথা বাড়াবো না, আমি শর্টকাটে আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি যখন এই আপডেট ভিডিওটা করছি আমাদের হাতে আরও 3টা আপডেট ভিডিও রেকর্ড করতে হবে, এরকম অবস্থায় আছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের 15 তারিখ পর্যন্ত বেসিক ভিডিও রেকর্ডিং স্ক্যাজুল আছে। বেসিক ভিডিও বলতে আপন ঠিকানার রেকর্ডিং স্ক্যাজুল। আমরা এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টা ভিডিও রেকর্ড করেছি, তার মধ্যে 3টা ভিডিও প্রচার করা হয়েছে, 4টা ভিডিও আমরা রেকর্ড করেছি, বাট আমরা নিশ্চিত নই যেটা আমরা প্রচার করব কিনা। আমি সূচনা পর্বে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, যেটা আপনাদের সবাইকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমার দর্শক যারা আছেন অনেক বেশি সেন্টিমেন্টাল, তাদের জন্য তো অবশ্যই, এবং একই সাথে আমার এখানে যারা আসতে চান বেসিক ভিডিওতে অতিথি হয়ে পরিবার খোঁজার জন্যে, তাদের জন্যও। সেটা হলো যে আমি যতই আসলে এই কথাগুলো বলি না কেন আপনাদেরকে, যে দেখুন ভালো করে বলাটা প্রয়োজন, ভালো করে বলতে পারছেন না, চুপ করে আছেন বা প্রিপারেশন নিয়ে আসতেছেন না, এই তারপরেও সামহাও এই জায়গাগুলো ইমপ্রুভ হচ্ছে না। এবং কেন হচ্ছে না সেটা আমি জানি। তার প্রধানতম কারণ হলো যে এক একজনের বলার ধরন এক এক রকম। সেটা বলে কয়ে ট্রেন্ড আপ করে কোনোভাবেই ন্যাচারালি একটা মানুষ যেভাবে বলে সেভাবে বলার জায়গাটায় আনা যাবে না। আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস প্র্যাকটিস করছিলাম যে ঠিক আছে, বলা যেমনই হোক না কেন আমরা অন এয়ারে সেটা দেবো, বলা যেরকমই হোক না কেন অন এয়ারে সেটা আমরা দিব, বা আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আসবো। কিন্তু আমরা পড়েছি ইন্টারমিডিয়েটে সম্ভবত একটা থিওরি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটার ইংরেজি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটার বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম একটা কমলা খেলে আপনি যতটুকু মজা পাবেন, দ্বিতীয় কমলা খেলে তার চেয়ে একটু কম পাবেন, তৃতীয়টা আপনি তার থেকে আরও কম পাবেন, এবং চতুর্থটা আপনি হয়তো খেতেই পারবেন না। তো আমাদের এখানে আকুতির পরিমাণ যদি বলি, প্রায় 300-র কাছাকাছি পর্ব প্রচারিত হয়েছে, এবং আমরা এর মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 200 পিপলের গেট টুগেদার আমরা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। সো পৃথিবীর সব জায়গাতেই এই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই এটা এক ধরনের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। রিলিজিয়নটাকে আপনারা এটার মধ্যে আনবেন না, রিলিজিয়ন আলাদা জিনিস, ঠিক আছে? ধর্মটাকে এর সাথে মিলাবেন না দয়া করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ব্যাপারটা, প্রথম যখন আপনারা আপন ঠিকানার গেট টুগেদার দেখেছেন, অনেক বেশি অস্বাভাবিক মনে হয়েছে, অনেক বেশি মানে অসম্ভব মনে হয়েছে, অনেক বেশি অন্যরকম ছিল। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো ক্রমান্বয়ে মানুষের অনুভূতিটাকে একটু করে কমাচ্ছে, তারপরে এটা নিত্যনৈতিক স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে। মানে এখন ধরেই নেওয়া হয় যে একটা পর্বে এরকম হবে, গেট টুগেদার হবে, এভাবে বলতে হবে, এরকম হবে, এরকম। সো ফিলিংসের জায়গাটায় যে অবাক হওয়ার যে ব্যাপারটা, সেটা এখন আর খুব একটা আমার দর্শক যারা আছেন সেটা হন না, এটা আমি জানি। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা সেটা হলো যে একজন মানুষ যখন ঠিকমতো বলতে না পারে, আকুতির জায়গাটা যখন ফুটিয়ে তুলতে না পারে, তখন এটা বেশি মানুষ দেখেন না। এবং যখন না দেখেন, কন্টিনিউয়াসলি এরকম ফলস শট, এটাকে আমি যদি এক ধরনের শট যদি বলি, এটা একটা ফলস শট, যে ভিডিওটা আসলে দিলে মানুষ বেশি দেখবে বা দেখার প্রয়োজন আছে, সেই রকম জায়গা থেকে বের হয়ে এসে কন্টিনিউয়াসলি শুধুমাত্র মানবিক জায়গা থেকে ভিডিওগুলো যদি আসতে থাকে, তখন প্রবলেমটা যেটা হয় যে আমি হয়তো আমার জায়গাটায় মানবিক হলাম বা আরও সার্টেন পিপল মানবিক হলো, সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে পেজের একটা অ্যালগরিদম আছে, ইউটিউবের চ্যানেলের একটা অ্যালগরিদম আছে, তারা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ভিডিওটাকে জাজ করতে থাকে। তারা বুঝে নেয় যে এই পেজের স্ট্রেংথটা কমে গেছে, এই কারণ তারা তো আসলে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রত্যেকটা ভিডিওর অ্যালগরিদমকে, প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টটাকে কি এটা একটা মানবিক কাজ, সেটাকে এক্সট্রা রিচ দিতে হবে, সেটাকে এক্সট্রা হাইপ তুলতে হবে। হয়তো ভবিষ্যতে এআই ওই দিকে যাবে, হয়তো অদূর ভবিষ্যতে, অথবা আরও 20-30-40 বছর পর প্রত্যেকটা কন্টেন্টকে আইডেন্টিফাই করবে যে আসলে হ্যাঁ, এই কন্টেন্টের এরকম একটা ভ্যালু আছে, সুতরাং এটা মানুষ দেখুক আর না দেখুক, এটা মানুষকে দেখানো উচিত, সুতরাং এটাকে বেশি বেশি করে রিচ দাও। হয়তো ভবিষ্যতে যাবে। আমার জানা মতো এখন পর্যন্ত এরকম কোনো অ্যালগরিদম বা রিচ সিস্টেমটা ফেসবুক কিংবা ইউটিউবে নাই, যেটার প্রতি মানবিক হয়ে ফেসবুক কিংবা ইউটিউব বেশি রিচ দেবে। ওয়ারাস যেটা আমরা বেশি করার চেষ্টা করছি, যে আমরা অনেক মানবিক, সুতরাং যেমনই বলুক না কেন আমরা সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিব। কিন্তু সোশ্যাল মিডিয়া তো ওই
ওই অ্যালগোরিদমে চলে না, সোশ্যাল মিডিয়া চলে কোন ভিডিওটার ভিউ বেশি হচ্ছে, কোন ভিডিওটা মানুষ বেশিক্ষণ ধরে দেখতেছে। তো ঠিক আছে, তার মানে এটার বোধহয় ইউটিলিটি আছে, সুতরাং এটা রিচ বেশি করে দাও। সোশ্যাল মিডিয়া এই অ্যালগোরিদমে চলে। এখন আমরা যতই বলি না কেন মানবিক হচ্ছি, ভিডিও কিন্তু মানুষজন যদি মানুষের মনে ইম্প্যাক্ট তৈরি না করে তাহলে মানুষ সেটা দেখবে না। তো না দেখলে যেটা হবে, ফেসের একটা সামষ্টিক অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমে ফেসবুক হোক ইউটিউব হোক তারা মনে করবে বা করাটাই স্বাভাবিক যে এই পেজে যেসব কন্টেন্ট আসছে সেগুলোর ইউটিলিটি কমে গেছে মানুষের কাছে। সো ইউটিলিটি কমে গেছে মানে হচ্ছে এই পেজের কাজ হচ্ছে না, সো তখন রিচটাও কমে যাবে, রিচ কমে গেলে আদার্স যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোও কমে যাবে, যেটা আমার লাস্ট 6 মান্থের এক্সপেরিয়েন্স। সো এখন আমরা যে কমিটমেন্ট আপনাদের কাছে করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনোভাবেই বলুক না কেন আমরা ভিডিওটা আমরা আপনাদের কাছাকাছি নিয়ে আসব। এই কমিটমেন্টের জায়গাটা থেকে আমরা সরতে চাচ্ছি না, ডেফিনেটলি চাচ্ছি না। বাট কথা হচ্ছে যে আপনি যে পাত্রে বিষয়টা নেবেন সেই পাত্রই যদি নড়বড়ে হয়ে যায় তাহলে আপনি যাই নিচ্ছেন না কেন, লাভ নাই তো। মানে সহজ বিষয়টা হচ্ছে এরকম যে ভেলার ওপর আপনি দাঁড়িয়ে আছেন, সেই ভেলাই শক্তিশালী না, তো দাঁড়িয়েই কি আর না দাঁড়িয়েই কি, বিষয়টা হচ্ছে এটা। এবং সুতরাং দাঁড়ানোর মতো করে দাঁড়াইতে হবে, নইলে আসলে ইট উইল বি মাচ ডিফিকাল্ট ইন ফিউচার। সো সেই জায়গাটা থেকে আমরা এখন চিন্তা করছি যে যেই কন্টেন্টগুলো আসলে মানুষ দেখবেন না বা দেখার মতো হয়নি উপস্থাপনের জায়গাটায়, সেই কন্টেন্টগুলোকে প্রচার অবশ্যই আমরা করতে চাই, তবে এমনভাবে প্রচার করতে চাই যেটা আসলে মানুষের জায়গাটা থেকে কিছুটা হলেও আগ্রহ থাকে। মানে ওই দিন অন্তত ভালো একটা ভিডিও যাবে, ভালো ভিডিও বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ আছে, সেই জায়গাটা থেকে পাশাপাশি হয়তো ছোট করে হলেও এই ভিডিওটা পুশ করে দেয়া। এটাও খুব একটা কাজ দিবে কিনা জানি না, হয়তো 2-3 মাসের মধ্যে আমি বুঝতে পারবো। তবে এটা ঠিক যে এই স্যাক্রিফাইসটা করতে গিয়ে আমাদের পেজের অ্যালগোরিদম বা ইউটিউবের অ্যালগোরিদম একটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের, আমি জানি না 2 থেকে 3 মাস পরে হয়তো আমাদের একটু রিজিট হলেও হতে পারে এই কারণে যে অনেকেই ভালো করে বলতে পারেন না, অনেকেই প্রিপারেশন নিয়ে আসেন না, এবং অনেকেরই এইরকম কেস আমরা পাই যে শুধুমাত্র তিনি এইখানে এসছেন, কেউ তাকে এখানে পাঠিয়েছে সে কারণে, এবং তিনি জানেন না ফেসবুকে কি হয়, ইউটিউবে কি হয়। তারপরেও তাকে আমরা খুব সুন্দর করে, যেহেতু কষ্ট করে এসছেন সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে, সেই দিনাজপুর থেকে, সেই আপনার বলা যেতে পারে খুলনা থেকে, কোথায় থেকে চলে আসেন মানুষজন। এই যে ভালো লাগাটুকু, জীবনে হয়তো কোনোদিন ঢাকা শহরে আসেনি, এই প্রথম এসছেন, তো এই মানুষটাকে আমি কীভাবে ফেরাই? তো এই মানবিকতার জায়গাটা থেকে আমরা আসলে বের হতে চাই না, কিন্তু যেহেতু আমাদের এদের মর্জি মাফিকই কাজ করতে হয়, ফেসবুক এবং ইউটিউবের অ্যালগোরিদমের মর্জি মাফিক, সুতরাং আমাদের ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে হয়তো শক্ত পদক্ষেপ নিতে হতে পারে যে আমরা যেটার মান ভালো না, যেটা প্রচারযোগ্য না, সেই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হতে পারে। এবং আমরা হয়তো বারবার ট্রেন্ড আপ করার কথা বলবো, বারবার বলবো যে আপনি একটু ভালো করে বলেন। আমি একটা কেস, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা ভিডিওটা এখনও দেখেননি, আমি জানেন এটা ছাড়বো কিনা। একজন ভদ্রলোক এসছেন, তিনি প্রায় 64 বছর আগে হারিয়ে গেছেন, অনেক তথ্য আছে, মুখে একটা দাঁত নাই, হ্যাঁ, এবং তিনি যা বলতেছেন 5 থেকে 7 মিনিট আমি চুপ করে বসে আছি, আমি কোনো কথা বুঝতে পারছি না। আমার শুধু মাথায় কাজ করতেছে সে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে, সে জীবনে কোনোদিন ঢাকা শহরে আসে নাই। এই লোকটা যে পয়সা খরচ করে আসছে এখানে, 1500 থেকে 1600 টাকা যাওয়া আসার মিলে প্রায় 3000 টাকার মতো খরচ। এই 3000 টাকা ইনকাম করতে গেলে তাকে পুরো 1 মাস মানুষের জমিতে কাজ করতে হবে। তো এই ফিলিংসটা নিয়ে আমি বসে তাকে পুরো আধা ঘন্টা যেভাবেই হোক কথাবার্তা বুঝি আর না বুঝি আমি বের করার চেষ্টা করলাম। তারপর আমি তাকে বললাম যে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলো কি আপনার ছেলেমেয়েরা কেউ জানে? কাকে সাথে করে নিয়ে আসছেন? যাকে সাথে করে নিয়ে আসছি এও জানে না, ওনার এক সন্তানকে সাথে করে নিয়ে আসছে। সো আমি তখন চিন্তা করলাম যে ওনার যদি সন্তান জেনে থাকতো, ওনাকে পাশে বসায় রেখে আমি হয়তো ওনার সন্তানের কাছ থেকে গল্পটা শুনতাম, ওনার সন্তানও সে গল্পটা জানে না। তো দেখেন, আমি এখানে মানবিক হলাম। এখানে আমাদের যারা অফিসের মেম্বার আছেন তাদেরকেও আসলে এইভাবে ইনস্ট্রাকশনটা এখনও দেওয়া হয়নি। সত্য কথা বলতে যেটা, যে না আপনারা শক্ত হয়ে যান, ফোনে এখন থেকে পুরো গল্প শুনে যদি দেখা স্ট্রাকচার ঠিক থাকে, যদি সমস্ত কিছু ঠিক থাকে, গ্রামার ঠিক থাকে, তাহলে ইনভাইট করবেন অথবা ইনভাইট করবেন না, এই ডিরেকশনটা দেওয়া হয়নি। সো যে কারণে ওনারা সবাইকে ইনভাইট করছেন। তো আপনারা এবার একটু চিন্তা করে দেখেন, যে লোকটা এখানে আধা ঘন্টা ধরে বলে গেল, সেই লোকটাকে আমি আপনি বা যারা আপন ঠিকানাকে অধিক ভালোবাসেন তারা হয়তো কনসিডার করবেন, কিন্তু এই কনসিডার করার সংখ্যা কত আসলে? এটা কিন্তু প্রায় 81 লাখের একটা পেজ, 81 লাখ মানুষ, প্রত্যেকে কিন্তু যদি এর 1% বা 2%ও ভিডিও যদি দেখতো, তাহলে প্রত্যেকটা ভিডিওর অন এভারেজ ভিউ কত হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয় না।
তার কারণটা হচ্ছে, এবং আপনারা দেখবেন যে এই কারণে আমরা প্রিমিয়ারে চলে গেছি, এবং প্রিমিয়ার ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এটা 22 তারিখের পর অ্যাক্টিভ থাকবে না ফেসবুকে, এটাও শেষ হয়ে যাবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যদি বেছে বেছে কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে হয়, তাহলে বিশেষ করে আমার টিম মেম্বার যারা কাজ করছেন তারা অনেকেই হতাশ হবেন, এবং আমি আপনাদের সবার জন্য সূচনা পর্বটা গুরুত্বপূর্ণ মনে করছি। কারণটা হচ্ছে যে টু বি অনেস্ট, আমাদের মানে সত্য কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে কন্টেন্ট ভালো এই জায়গাটায় যদি আমরা যেতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এইগুলো কনসিডার করার কোনো সুযোগ থাকবে না। বাট টুডে টুমোরো হয়তো আমাদের সেদিকে যেতে হবে, এই হচ্ছে বিষয়। এতে অনেকেরই মন খারাপ হবে। আমরা চিন্তা করছি যে আমাদের আরও কীভাবে এই বিষয়গুলো করা যায়, কারণ আমরা বারবার আপনাদেরকে অনেক ভিডিওতে দেখবেন যে আমি বলে দিই যে দেখেন এর মতো করে বলেন। এই যে কিছুদিন আগে আপনারা দেখবেন যে মুসলিমার ভিডিওর কথা আমি বললাম, যে মুসলিমার ভিডিওর মতো করে বলেন। মুসলিমা যে প্রায় 25 মিনিট 30 মিনিট করে বলেছে, আমরা পুরোটাই কিন্তু মনোযোগ দিয়ে শুনেছি, হ্যাঁ, কন্টিনিউস খুব মনোযোগ শ্রোতা হয়ে শুনছিলাম। বা মুসলিমার আগের যে ভিডিওটা গেল, আমি অনেক ভিডিওতে আপনাদেরকে ইন্ডিকেট করি যে ওর মতো করে গল্পটা বলেন যাতে করে দেখা যায়, কিন্তু অনেকেই এসে 5 মিনিট 7 মিনিট পর আর কোনো কিছু বলার নাই, এবং 5 মিনিট 7 মিনিটে যে এসে যে বলছে তাও অনেক থেমে যাচ্ছে, চুপচাপ বলতে পারছে না। তো আমাদের মনে হয় এই জায়গাগুলো এখন একটু হলেও হার্ড হতে হবে। আমি সরাসরি আসলেই চাই না, কিন্তু কথা হচ্ছে আমি যেইটা আলটিমেটলি মাস্টার রোল প্লে করছে আমাদের ফেসবুক এবং ইউটিউব, সেটাই যদি সাপোর্ট না করে, যে কন্টিনিউয়াসলি ভিডিওর তোমার আগ্রহ নাই, আগ্রহ নাই, আগ্রহ নাই, আগ্রহ নাই, মানুষের দেখার আগ্রহ নাই, ভিউ হচ্ছে না। সো বিকজ আমি আমার জায়গা থেকে তো বুঝতে পারছি কেন আগ্রহ নাই। কারণ আমি যে কথাগুলো বললাম সেটা হয়তো কিছু মানুষের জন্য, যারা হয়তো আমাকে আমি যাই দেই না কেন দেখবেই, সেটা কত 1 লাখ মানুষ ধরে নিচ্ছে একটা ভিডিওর একদম মিনিমালিস্টিক ভিউ যদি আমি বলি তাহলে 1 লাখ, হ্যাঁ 1 লাখ মানুষ। কিন্তু এটা তো 1 লাখ মানুষের কন্টেন্ট না, এটা তো 1 লাখ মানুষের ভিউ হওয়ার মতো। তো কন্টিনিউয়াসলি এটার আপনি যদি 2021 সালের, হ্যাঁ রিচ অনেক কমিয়ে দিয়েছে ফেসবুক, সেটা আমি এগ্রি করি, বাট আপনি যদি 2021 সালের ভিডিওগুলোর ভিউজ যদি আপনি দেখেন, সেটার 50%ও যদি থাকতো, তাহলেও এটা কোয়েশ্চেনেবল ছিল না, এটা নাই। তার প্রধানতম কারণ হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে যেভাবে এই কন্টেন্টগুলো নিয়ে বলি, আমার মনে হয় না, আমি দেখিনি কাউকে যে বাংলাদেশের কন্টেন্ট নিয়ে, নিজেদের কন্টেন্ট নিয়ে কখনো কোনো কন্টেন্ট মেকার আপনাদেরকে এভাবে বলবে। উইথ ডিউ রেসপেক্ট, আমি সবাইকে সম্মান করে কথা বলতেছি। আমি বলি এই কারণে যে প্রতিদিনই এগুলো নিয়ে আমরা কাজ করি, এবং এগুলো নিয়ে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হয়। আমি আমার জায়গা থেকে উইকনেস যদি বলি, তাহলে বলবো এটাই যে আমরা আসলে অনেক সাদামাটা জিনিস, যেটা মানুষ দেখবে না, শুধুমাত্র মানবিকতার খাতিরে এই জায়গাটায় নিয়ে এসেছি, কিন্তু সেটা আমাদের পেজের অ্যালগরিদমের মারাত্মক ক্ষতি করছে। তো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে এই বিষয়গুলো নিয়ে বললাম 14 মিনিটের ইন্ট্রো, তার প্রধানতম কারণ হচ্ছে যারা বেসিক ভিডিওতে আসেন বা যারা পাঠান, তারা দয়া করে ভালো করে প্রস্তুতি নিয়ে এখানে পাঠাবেন, নইলে অদূর ভবিষ্যতে আমরা রেকর্ড করব কিন্তু প্রচার করব না, অথবা আমরা রেকর্ডিংয়ে এসে বসে সুন্দর করে বিদায় দিয়ে দেবো যে কাকা কিংবা কাকি বা যাদেরকে আমরা দেখছি, আপনাদের এভাবে বললেন, এভাবে বললে মানুষ দেখবে না, সুতরাং এভাবে বললে হবে না। এতে করে অনেকেই মনক্ষুণ্ণ হবেন আমি জানি, কিন্তু আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারি যে এটা ছাড়া আলটিমেটলি কোনো রেজাল্ট নাই ভবিষ্যতে। মানুষকে যদি আপনি 10টা ভালো ভিডিও দেখাইতে পারেন, 11 নম্বর যে টেক দিতে আসবে সে ডেফিনেটলি ওই বাকি 10টার মতো করেই আসবে, কিন্তু কন্টিনিউয়াসলি নট আপ টু দ্য মার্ক ভিডিও দিতে সবার ধারণা হয়ে গেছে এখানে আসবো, শুধু বাবা মার নাম বলবো, ফ্যামিলির সন্ধান পেয়ে যাবো। সো দিস ইজ আওয়ার ফেইলিয়ার অ্যাকচুয়ালি, আমরা বুঝাতে পারিনি। আমি গতদিন 4টা বেসিক ভিডিও রেকর্ড করেছি, লিটল বিট ফ্রাস্ট্রেটেড। 4টা ভিডিওর একটাও আপ টু দ্য মার্ক না, আমি একজন কন্টেন্ট মেকার হয়ে আমি যতটুকু বুঝি সেই জায়গা থেকে আপনাদেরকে বললাম, একটাও আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। এই 4জন মানুষই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। সো এখন এই 4টা ভিডিওর আমি কি করব? আমি যদি অন এয়ারে নিয়ে আসি, দেখলেই মানুষজন বুঝবে যে এরা কেন আসছে, এই কথাগুলোই আসবে আপনাদের জায়গাটা থেকে। বাট আমি তো এইভাবে দিতে চাই না, কারণ সামহাও এটা তো আমারও পেজের ক্ষতি। ওকে, আমি অনেক বড় একটা ইন্টার করে ফেললাম, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনাদের সবাইকে একটু এই বিষয়টাতে সচেতন হওয়ার জন্যই মূলত এত সময় নিয়ে নেওয়া। সো আমি আর সময় নিব না, আপনারা জানেন যে আপডেট ভিডিওগুলো আমাদের কীভাবে সম্পন্ন হয়। 5টি ধাপে আমরা পুরো ভিডিওটা কমপ্লিট করব, এবং আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি 2য় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাসলিমা, কি অবস্থা আপনার? ভালো না? এনারা কারা? পরিচয় নিয়ে নিই, আপনার নামটা বলেন। আমার নাম রাহেলা। রাহেলা কি হয়? বোন। বোন বলতে কি আপন বোন? না না, আপন বোন না। তাহলে আমরা এক জায়গায় থাকি। আচ্ছা, আপনার পরিচয়? ছেলে আমার মা।
ও তাসলিম আপনার মা, কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। আপনি বড় না ছোট? ছোট। ছোট। বোন কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়ে গেছে। হাজবেন্ড কোথায় কার? আপনার? বাসায়। আসে নাই কেন? হ্যাঁ, কেন সে আসবে না। কেন আসবে না কেন? তার সাথে মানে আমার কোনো নির্দেশ নেই। সেটা তো অন্য হিসাব, মানে আপনারা কি সেপারেশন হয়ে গেছেন, আলাদা থাকেন? আলাদা। তাও ঠিক আছে, সমস্যা নেই, না আসলে দরকার নেই। তো শুনছেন তো আমাদের কাছ থেকে খবর যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, জানেন তো না? জি। আচ্ছা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? বাপ মা কাউকে দেখলে চিনবেন? চিনবেন না? কত বছর আগে হারাইছিলেন? তা 30 বছর তো হইবেই। 30 বছর হবে? জি। ঠিক আছে, পাওয়া যাবে আজকে নানি নানা? হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। না, ঠিক আছে, চলেন কথা না বাড়ে আপনাকে ভিতরে বসাই। বসে, এখানে কিছুক্ষণ বসতে হবে একা একা। হ্যাঁ, আচ্ছা। আমরা তৃতীয় ধাপে যাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে ডিটেল ইনফরমেশন, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের ঠিকানা, বিশেষ কোনো তথ্য নাই, আপনারা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, আমরা প্রথম দিকে ভালো কোনো তথ্য পাইনি, একই কথা বারবার লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, একই কথা কাট কপি পেস্ট এটা ফেলে দিবা, জাস্ট খালি উৎস সন্ধানকারীর জায়গায় নামগুলো লিখবা। হ্যাঁ, আর যদি এক্সক্লুসিভ কোনো কিছু ঘটে থাকে তাহলে ওইভাবে লিখে রাখবা বা আমার কাছ থেকে শুনে নিবা। এই ভিডিওগুলো সাধারণত বিশেষ করে আপডেট ভিডিওগুলো যেটা হয়, মানে এটা আমার জানা, মানে আমি ভেরিফাই করছি সেটাই ভিডিও হয় আর কি। হ্যাঁ, সো আমার যে ধরনের ডিরেকশন বা যা কথাবার্তা সব কিছু এই ভিডিওতে থাকে। ওয়ালাইকুম আসসালাম। বসেন, বসেন। বসেন। বসেন, ছেড়ে দেন। সবার ফোনটা সাইলেন্ট করে ফেলেন, সবার ফোন সাইলেন্ট অথবা বন্ধ। একটু পরিচিত হই। হ্যাঁ, কি নাম আপনার? মোমেনা। মোমেনা। কি হন আপনি? তাসলিমার কি হন? আম্মু। কি নাম বললেন আপনার? তাসলিমের আম্মু আমি। আম্মু। নাম কি? মোমেনা। মোমেনা। ও বলছে তাসলিমার মায়ের নাম হচ্ছে, সৎ মায়ের নাম আমেনা। আমি ওদিন আমরা হে বলছে আমেনা, আপনারা বলতে হে বলছে আমেনা, আপনারা বলতেছেন মোমেনা। আপনি তাহলে সৎ মা? সৎ মা। আসল মায়ের নাম কি ছিল? আসলে মৃত মায়ের নাম বলতে পারে নাই, সুতরাং এটা নিয়ে কনসার্ন না। বাবার আচ্ছা, বাবা কেউ আছেন এখানে? আরজ আলী মাতব্বর। আপনি আরজ আলী মাতব্বর? সরি, অজেদ আলী মাতব্বর। অজেদ আলী মাতব্বর, আরজ আলী পড়ে ফেলেছে। অজেদ আলী মাতব্বর। চাচা, আপনি কি চুলার কয়লা বানায় বিক্রি করতেন? হ্যাঁ, করতাম। ওই যে চিটাগাঙে গিয়ে গাছ পোড়ায়া। এখন বাসা কোথায় হয়েছে? এখন বাসা আছে খাগড়াছড়ি, মানিকছড়ি, ও, বাটনাতলি, ঢাকাইছড়ি। তো ওইখানে কয়লা বিক্রি হইতো ওই সময়? কয়লা দিয়ে কি হইতো? কয়লা বিক্রি হইতো। কয়লা দিয়ে কি হইতো ওই সময় কাকা? ওই সময় কয়লাগুলো বিক্রি করতাম তিনঠুরি বাজারে নিয়ে। আচ্ছা, তো ওই কয়লা দিয়ে মানুষজন কি করতো? ওই বিক্রি করে টাকা দিয়া চাল বাজার। তো আপনি করতেন, কিন্তু যারা কিনতো কয়লা এরা কি করতো? এরা সিটাং শহরে চালান দিত। কি করতো এই কয়লা দিয়ে? এই কয়লা দিয়ে চার চুলে জ্বালাইতো। চায়ের চুলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। উনি আপনার স্ত্রী? জি। ওকে। আর হচ্ছে বাকি সবার সাথে একটু কথা বলে নেই, পরিচিত হই। আপনার নাম? রহিমা। আপনি কি হন? বোন? হ্যাঁ, বড় বোন। 5 জনের মধ্যে প্রথম জন হচ্ছে রহিমা। আপনি সবার বড়? আমি সবার বড়। আপনার ছোট ছিল তাসলিমা? হ্যাঁ।
আচ্ছা, আপনারা কি একই মায়ের পেটের নাকি? হ্যাঁ, একই মায়ের পেটের। এক মায়ের পেটের। আচ্ছা, আপনার নাম? পার্শ্ববর্তী খালা। এর পার্শ্ববর্তী। এই ভিডিওর সাথে সম্পৃক্ত নাকি? না, না। পার্শ্ববর্তী। তারপর নামটা জিজ্ঞেস করে রাখি, কি নাম? আমেনা। আমেনা। ওকে, কিন্তু আপনার নামে কি বলে ফেলছে ভুল করে? না না না। আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমি তাসলিমার ছোট ভাই। আপন ছোট ভাই? জি, আপন বলতে আর কি সৎ ভাই আর কি। কি নাম বললেন আপনার? কামাল হোসেন। আমার ডাটা এখানে নাই, বড় মানে ও একটা দেওয়া যখন আছে। আচ্ছা, আইছে আপনার- তখন এরা হয় নাই? না, এই ভাই ছোট কোলে দেখে আচ্ছা, আপনার নাম বলেন ভাইজান? আমার নাম মোহাম্মদ হাসান। এটা কি নিয়ে আসছেন? এটা আমি যে সবার ছবি টবি তার বিউটিফুল, খুব ভালো কাজ করছেন। কি নাম বললেন আপনার? মোহাম্মদ হাসান। হাসান। জি। হাসান, আপনি হচ্ছেন ভাই বোনের নাম এবং সংখ্যা হাসান। আপনার নাম বলছে, হ্যাঁ, এই যে 3 নম্বরে হাসান বলছে। হাসান, আপনার নাম? জি, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার ফুফু ভাই সম্পর্কে আমি ঢাকায় থাকি, লিডিং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আচ্ছা, তো আমার বাসায় এরা হোল্ড করছে, তো ওখান আপনার থেকে বাসায় এসে ওখান থেকে আসছে? জি, আমরা একত্রে আসছি এখানে। জি, সম্পর্কে কি হয়? তাসলিমা সম্পর্কে কি হয়? আমার আপনার? ফুফু ভাই সম্পর্কে। সম্পর্কে ফুফু হয়। জি, মানে আমার দাদা হুম, আর এই তাসলিমার আব্বা ওয়াজুদ আলী আপন ভাই। বিউটিফুল। আপনার বাবার নাম কি ছিল? আহমদ মাতুব্বর। আহমদ মাতব্বর। আপনার ভাই বোন মানে ভাই কয়জন? আমরা ভাই 3 জন। নামগুলো বলেন তো। 4 জন, মারা গেছে 2 জন, আর 2 জন আছে। নামগুলো বলেন। নাম, একজনের নাম আসুমত আলী, একজনের নাম আব্দুল রশিদ, একজনের নাম আজিজ, আমার নাম মজুদ আলী। রশিদ এবং আজিজ মাতব্বর। আপনারা কি মাতব্বর বংশ? হ্যাঁ, মাতুব্বর বংশ। বড় চাচার সন্তানের নাম আওয়াল এবং বেলাল। হ্যাঁ, নাম ঠিক আছে? আছে। সৎ মামাদের নাম? আপনার ভাইয়ের নাম বলেন তো, ভাইয়ের নাম বলেন। ইসমাইল তালুকদার, রেঞ্জান তালুকদার। ইসমাইল তালুকদার, রেঞ্জান তালুকদার। মামাতো ভাই ইসমাইল তালুকদারের ছেলে বাদশাহ। হ্যাঁ, মাতবর বাড়ি মোরলগঞ্জ, খুলনা। সৎমায়ের বাড়ির নাম তালুকদার বাড়ি। ঠিক আছে, তালুকদার বাড়ি। হ্যাঁ, ঠিক আছে। এখানে ভিডিওর সোর্স পাওয়া যায়, আসে নাই আজকে? না, উনি আসেনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিডিওর সোর্সটাকে বের করে ফেলেন, কথা বলি। আছে দেন, হ্যাঁ, লাইনে ফোন দেন, আমি একটু কথা বলি ভিডিও সোর্সের সাথে। দেখি ভাইদের কি বানায় নিয়ে আসছেন। ঠিকানা ও, ইস্তার। হ্যাঁ, আপনি একটু মানে আপনার কাছে দেখা যাচ্ছে না? ধরেন, এটা দিয়েন পর আমাদেরকে। আচ্ছা, বাকি ভাই বোনের নাম যেগুলো বলছে এগুলো কি আছে? যেমন রহিমা, তাসলিমা। তাসলিমা নামে কেউ আছে? আছে, আছে। তানজিরা মিনারা। তানজিরা, মিনারা, সব ঠিক আছে? ছবি দেওয়া আছে। এই যে এরা- তানজিরা, এদের এদের এরা কোথায় আছে? আনেন নাই? এটা বাড়িতে আছে। এটা তানজিরা, এটা মিনারা। তানজিরা, মিনারা। জি, এটা হলো রহিমা। এই যে মিনারা, এইটা জি। মাঝখানেটা, এটা মিনারা, এটা তানজিরা। জি, এটা রহিমা। এইটা মিনারা, এটা। না, এই যে তাহলে তো উল্টা পাল্টা ছবি না, ওই যে ছবি জায়গা সংকট জাঙ্গটের সংকটে কারণ এরকম হয়েছে। জি, জি। ঠিক আছে, থাকলেই হলো, সমস্যা নেই। দেখি আমি একটু স্পোর্টসের সাথে কথা বলি, দেন এটা ধরেন। আসসালামু আলাইকুম ভাইয়া। সালামু আলাইকুম। জি, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু বলেন ভাইজান। আপনার নাম আর পরিচয়টা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, এখানে ঠিক আছে, ভিডিও এখানে ঠিক আছে। আমি আমার নাম বাবুল মিয়া, হুম, ঢাকা শিবির, মানিকচিড়ি উপজেলা। কি করেন আপনি? কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি, কৃষি করি। আচ্ছা, আপনি এই যে আমাদের এই তাসলিমার ভিডিও সম্পর্কে একটু জানলেন কিভাবে কি হলো আমাকে একটু বলেন তো। আপনার পিছনে যে আছে উকি ঝুঁকি দিচ্ছে, ওনাকে একটু সরাই দেন। জি, আপনার পিছনে যে উকি ঝুঁকি দিচ্ছে, ওনাকে একটু সরাই দেন ভাইজান। একটু সরে যান, ওনাকে একটু লাইট দেন। হ্যাঁ, বলেন। ওই আমি আমার এক বন্ধু ভিডিওটা দেখে আমার কাছে এই শেয়ার করছে। তারপর আমি ভিডিওটা দেখে আমি স্ক্রিনের নম্বরে কল দিয়ে আপনাদের সন্ধান পাই। আপনার এক বন্ধু দেখছে? আপনার এক বন্ধু থেকে আপনাকে ফোন কেন দিল? বন্ধু জানে যে এটা আমার শালি হারানো গেছে, জানতো। আপনার নাম কি বললেন? আমার নাম বাবুল মিয়া। বাবুল মিয়া নামে কাউকে চেনেন আপনারা? জি, জি, আমার কি হয়? এ আমার স্বামী। হে, আপনার স্বামী? তা এরা নিয়ে আসেন না কেন? আপনি আসছেন, এ আসেন নাই, তাহলে তো ভালো হইতো। হ্যাঁ, একটা হাজলি- স্বামী কিনা ভালো করে দেখেন, স্বামী তো। হ্যাঁ, জি, জি, ঠিক আছে। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, আপনি কল দেখেছেন। এই যে এটা আপনার বউ তো না?
না দাঁড়ান, আগলে শেয়ার হতে হবে তো, পাবলিককে শেয়ার করতে হবে না, আশ্চর্য। আচ্ছা, তো আপনি আপনার শালিকা হারাই গেছে, আপনার এই বন্ধু জানতো না? এই বন্ধু জেনে আপনাকে জানাইছে? আমার বাড়ির পাশেই। এই বন্ধু কি এর বাড়ির পাশেই? হ্যাঁ, বাড়ির ও, পাশে। মেম্বার হ্যালো মেম্বার। এই বন্ধু কলেজ মেম্বার? মানে আপনার এই অনুষ্ঠান উনি শুনতো সবসময়, বুঝছেন? ও তো আচ্ছা ওই দিন যখন লাইভ চলে, হ্যাঁ উনি যখন- ভাইজান কাজ হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ, আপনি আসলে খুশি হইতাম, রেখে দেন। যখন শুনছে কিরে ওয়াজেদ আলী মাতুব্বর ঢাকায় শিবির, তখন উনি তো আমাদেরকে সবাই চিনে। পরে আমার এই দুলাভাইয়ের বন্ধু দুলাভাইকে ফোন দিছে, কিরে এরকম এরকম তোর শালি এই তোর শ্বশুরের নাম বলে, এরকম কোনো ঘটনা আছে নাকি? পরে দুলাভাই বলছে হ্যাঁ ঠিক আছে এরকম আছে। আচ্ছা। সাথে সাথে ওনাকে লিঙ্ক দিছে, পরে দুলাভাই দেখার পরে এই সাথে সাথে যোগাযোগ হয়ে গেছে। ও ওই যে রাত্রে আমার আব্বারে ফোন দিছি, তারপর আমার এই বাইরে ফোন দিছি, ওগো এরপর সকাল থেকে আমরা মানে যোগাযোগ শুরু করে দিছি। তা কাকা, মেয়েটা হারানো যাওয়ার পরে কি করছিলেন, কি অবস্থা আমাকে একটু বলেন তো। সে সময় দুর্দিনের অবস্থায় ছিলাম। ওখানে কোনো রাস্তাঘাট ছিল না, কোনো গাড়ির ছিল না। ওই মানিকচুরি থেকে 10 মাইল জায়গা হাইটটা ভিতরে যাইয়া জঙ্গলের মধ্যে বসবাস করতে হইতে। এতটুকু রাস্তা ছিল, এখন তো পিচ ডালাই রাস্তা হয়ে গেছে, এখন ঘরে দুয়ারে গাড়ি যায়। ওই সময় একটা মানুষ মারা গেলে আর একটা মানুষ যাই দাফন দিত না, এই পরিস্থিতি আসলে আমাদের। তখন হারাই যাওয়ার পর ওই সময় মোবাইল নাই, তো ওই কই যামু কি করমু, যা আর যদি হায়াতে বাঁচছে তাই তা কোনোদিন আমার হইলে আর এই অবস্থায় রয়েছে, আর কি করবো। তো একদিন পরে যখন এই ভিডিওটা পাইলেন, জি, পাওয়ার পরে কেমন লাগছে, বিশ্বাস হয়েছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। মেয়েকে নিতে আসছেন? হ্যাঁ, মেয়ের যদি না চিনে, মেয়ে নাচের রান্নাবার তো করে রেখিস। চিনবে চিনবে? 100%। আপনার কথা মনে আছে মেয়ের? হ্যাঁ, আপনি কতটুকু বয়সে পাইছেন আয়শা, কতটুকু পাইছেন? এই সময় 7 মাস বয়স। 6-7 মাস, ওই বয়স থেকে পালছেন ওরে? তাহলে আপনারই মা জানে তো। ওই তো বাবা ওখানে আমার বোন, ও হ্যাঁ, ওই তো বসা ওখানে। না ওখানে বসে না, আপনার বোন স্টুডিওর ভিতরে আছে, ডাকবো আমি, ডাকবো। ঠিক আছে বসেন, আমার যা দরকার ছিল আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন ডাকি, দেখেন মেয়ে চেনে কিনা, কথাবার্তা বলেন, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েন। তুমি তো শুনছো, অপেক্ষা করো। ঠিক আছে, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শোনা যায় নাই? কিছু শোনা যায় না। তাসলিমা, আপনি হারাই গেছেন প্রায় 30-32 বছর আগে, আপনি যেটা বাইরে বলতেছিলেন। আপনার মায়ের কথা কি কিছু মনে আছে? আপনি যে মায়ের কাছে বড় হয়েছেন সে মায়ের চেহারা কি কিছুটা মনে আছে? না, কিচ্ছু মনে নাই? কিছু মনে পড়ে না। তো যখন মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে করেন, তখন কি করতেন? কারোর সাথে শেয়ার করতেন নাকি না, একা একাই কান্নাকাটি করতেন? কারোর সাথে শেয়ার করতাম না। মানে দেখা যাচ্ছে যে অনেকে এক এক সময় বসে জিজ্ঞাসা করে যে তোমার দেশের বাড়ি কোথায় বা বাপ মা আছে কিনা। তখন হয়তো সব সময় বলি না, কিন্তু কয়েকজনের কাছে, যেমন আত্মীয় স্বজনের কাছে এক এক সময় বলি, তখন তারা শুনে খুব আফসোস করে। তো কিন্তু মায়ের কথাটা বিষয়টা বলি না, কিন্তু বাবার কথা বলি বা বোনের কথা বলি, আমার নিজের কথা শুনে তারা অনেক আফসোস করে। আপনি নিজে কখনো জীবনে চিন্তা করছেন যে বাপ মায়ের কাছে যেতে পারবেন? সম্ভব? মনের মধ্যে আশা ছিল? হ্যাঁ, আশা ছিল। শুধু আমি উপরওয়ালা রব্বুল আলমীর কাছে একটাই কথাই বলছি যে আল্লাহ, যদি আমার বাবার হায়াত তুমি দিয়ে থাকো, তাহলে আমি জানি একদিন আমার মৃত্যুর আগে জানি একবার জানি আমি তাকে দেখতে পারি, জানি। এইটা সবসময় প্রার্থনা এটা করতেন? সবসময় প্রার্থনা, সবসময় শুধু এটাই বলছি। আল্লাহ ভরসা। না, অনলি দেখেন একজনকে আনতেছি, চেনেন কিনা? যান। আসসালামু আলাইকুম। আপনাকে আমি সালাম দিছি। কি হন আপনি আমার? আর কি হয়? তোমার নাম তাসলিমা না? আমার নাম তাসলিমা। আমি তোমার আম্মু না? আমার ঠিক মনে পড়ে না।
হুম? আপনি আমার মা? তুমি আমার তাসলিম। না, আমি তাসলিম, এটা ঠিক আছে, কিন্তু আপনি আপনি যে আমার মা বা আমি যে আপনার মেয়ে, আপনি কোথা থেকে আসছেন? আমার দেশ জন্মস্থান তো খুলনা। জন্মস্থান তো খুলনা, হুম। তা আইলাম তো হিল ট্যাক্স। হিল ট্যাক্সের থেকে? হ্যাঁ, হিল ট্যাক্স। এই ঢাকায় শিবির আইয়া হিন্দা হারাইছে না? হুম, হিল ট্যাক্সের থেকে হারাইছি, হিল ট্যাক্সের থেকে হারাইছি। কিন্তু আমি যখন হারাই তখন তো আমার মা বেশ উচ্চা লম্বা, মানে স্বাস্থ্যটা তো তার ভালোই ছিল। তোমার মা? হুম, আমার মা, তোমার সৎ মা? সৎ মা। তাই হে স্বাস্থ্য টাস্থ্য হে সুন্দর ৩০-৩৫ বছর থাই না, থাকে না, এখন তো তার বয়স হয়েছে। আমি তো ছোট ছিলাম, আমি এখন মেয়েতে প্রায় আধা বয়স তো আমারই হয়ে গেছে গা, হয়েছে না? তাহলে আমার মার তো বয়স তারও বেশি হইবই। এই যে আল্লাহ হাতে বাসাই রাখছে, এই তো সৌভাগ্য। হ্যাঁ, এটা সৌভাগ্য। তোমার আপার নাম? অজেদ আলী মাতব্বর। তাই তুমি কেমনে মারে চিনলা না? কেমনে মারে চিনলাম না, এটা একটা কথা, কেমনে চিনলাম না। কিন্তু দেখা যায় যে আমি যেই সময়টা হারাইছি 1-2 দিনেরও কথা না, 3 যুগ পার হয়ে গেছে, 3 যুগ পার হয়ে গেছে। তা 3 যুগ পার হয়ে গেলেও আমি যে এর আগে হয়তো কিছু কিছু মনে পড়তো, কিন্তু মানে এখন আর তেমন একটা মানে আমার ওই ইয়াতে ছবিটা আর কি ভাসে না। কিন্তু আমার মাঝে মধ্যে সেই আমার বাবার চেহারাটা একটু মাঝে মধ্যে ভাসে বা তার কথা মনে পড়ে। কিন্তু আমি সবসময় বলি যে আল্লাহ, আমার আগে মৃত্যু হোক বা আমার বাবার আগে মৃত্যু হোক, যারই আগে মৃত্যু জানি এক নজর জানি আল্লাহ পাক আমার বাবার মুখটা জানি আমার দেখায়। কি আমার একটা বোন আছে, আমি যেন তার সাথে একবার জানি পরিচয় হতে পারি। সবসময় আপনি একটু সোজা হয়ে বসেন তো কাকি, একটু সোজা হয়ে বসেন, উনি অনেক কথা বুঝতে পারেন না। হ্যাঁ ঠিক আছে, এবার একটু বসে থাকেন, দাঁড়ান। বলো। হ্যাঁ, আপনি একটু ডান পাশে এসে বসেন, তারটা দেখো, আসেন। ওই কেটা? দাঁড়ান, যান। কাকে আপনি দেখুক, উনি কথাবার্তা, বসেন। আসসালামু আলাইকুম। বসেন কাকা। কাকি ফিসফিস করেন না, জোরে বলেন। আমার আব্বার তো আমার চেহারার সাথে একটু হইলেও একটু হইলেও মিল থাকবে না? তো আমি তো সেই কত বছর আগে, তখন তো আমার আব্বাও অনেক জোয়ান টোয়ান ছিল। এখন বয়স হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরও আমার আব্বার সাথে, আমার নামের সাথে, আমার দেশের বাড়ির সাথে যদি এত দূর থেকে আমার দেখতে আইসা থাকে আমার বাবা, তাহলে তো সব কিছু মিললে সেই আমার বাবা। কারণ বাপ তো একজনই, তাই না? আপনি কি ওনাকে দেখে চিনছেন? কিছুটা ছাড় আসে, আমার কিছুটা ছাড় আসে, চেনেন না, এটা হচ্ছে মূল কথা। ওই সময় দাড়ি ছিল কাকা? হ্যাঁ, দাড়ি ছিল, এটা আপনার মনে নাই? বাবা দাড়ি ছিল, কিন্তু আচ্ছা সমস্যা নাই, আমি বলি, আপনারা একটু শোনেন। সেটা হচ্ছে চিনতে পারবেন, এটা আমরা ধরি নাই। হ্যাঁ, না চেনাটাও খুবই স্বাভাবিক। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে আপনি যাচাই করে নেন, কথা বলেন। ওনারা বাবা দাবি করে আসছে, উনি মা দাবি করে আসছে। এখন আপনি চিনেন নাই ফেস দেখে, তাহলে আপনি কি করবেন? বাকি যেগুলো মাথার মধ্যে আছে সেগুলো মিলাবেন না, ওইগুলো মিলান। নাম ঠাম জিজ্ঞেস করেন, সমস্ত কিছু জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। আমার বড় চাচার নাম আজিজ মাতব্বর। আপনি বলেন না, হেই বলুক, হে বলবে, আপনি বলবেন কাকা, আপনি বলবেন, উনি জিজ্ঞেস করবে, আপনি বলবেন। হ্যাঁ, নাম তো আর মনেই আছে, ও তো বলতেই আছে না। তারপরে এর যদি অন্য কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করুক। তোমার আর কিছু জিজ্ঞাসার আছে? তোমার আপন মামার নাম মনে আছে তোমার? ছোট মামার নাম মনে আছে, রুহুল আমিন। হ্যাঁ, ছোট মামার নাম মনে আছে, রুহুল আমিন। রুহুল আমিন? ওই যে হিলট্যাক্সে মামা, ওইখানে মামাদের বাড়িতে ছোট মামার নাম রুহুল আমিন, আর বড় মামারটার নাম মনে নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তোমার ছোট মামার নাম, আপন মামার নাম রুহুল আমিন। রুহুল আমিন।
বড়টার নাম আইয়ুব আলী। তা তুমি এর নাম এখানে বলো না, তোমার সৎ মামার নাম বলতে গেছে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন তোমার রুচি। আমি ভিডিও দেখিয়া আমি কইছি আমার সন্তান তুমি যদি আমার চিনতে না পারো কোনো সমস্যা নাই, তোমার সুখলেই তুমি থাকি যাবা, আমার দুঃখ লই আমি চলে যাব, শেষ কথা। না না না, আমি দাঁড়ান, মিলানোর জায়গাটা আসলে যেরকম চাচ্ছিলাম ওরকম হচ্ছে না। কাকা আপনার নাম বলেন। ওয়াজিদ আলী মাতুব্বর। ওয়াজিদ আলী মাতুব্বর। আপনার নাম বলেন। নাম কানে মোমেনা। আপনি বলছেন আপনার সৎ মায়ের নাম আমেনা, আমেনা, ওনার নাম মোমেনা। আচ্ছা, আপনার নিজের মায়ের নাম বলতে পারেন না আপনি, দরকার নেই ওটা আমার। ভাই বোনের নাম যেটা বলছিলেন, রহিমা, তাসলিমা, তানজিরা, তাসলিমা সৎ ভাই বোনের কথা বলছিলেন, তানজিরা, মিনারা, হাসান, সবাই ওনার সন্তান। ঠিক আছে কাকা। দাদার নাম বলছেন কি? আহমদ মাতব্বর, ওনার বাবার নাম আহমদ মাতব্বর। জি। চাচাদের নাম বলছেন রশিদ মাতব্বর, আজিজ মাতব্বর। এই দুই নামে আপনার চাচা আছে, সাথে আরো একজন আছে। আচ্ছা, চাচাতো ভাই বোনের নাম বলছেন, বড় চাচার নাম, বড় চাচার সন্তান আউয়াল বেলাল আছে। আছে। সৎ মামাদের নাম বলছেন ইসমাইল তালুকদার, রমজান তালুকদার, রিনজান তালুকদার, রেনজান বা রমজান যাই বলেন না কেন, মিলছে এগুলা। মামাতো ভাই ইসমাইল তালুকদারের ছেলে বাদশা আছে না কাকা? আছে তো। এখানে যা যা বলছেন সব মিলছে। মাতবর বাড়ি মোরলগঞ্জ, খুলনা, এগুলো আপনাদের আদি বাড়ি ছিল। ওনার বাড়ি তালুকদার বাড়ি, এটাও মিলছে। আমার আনুমানিক বয়স 37-38, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। আমার ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে, পরে সরকার আমাদেরকে হিল ট্যাক্সে নিয়ে যায়। হিল ট্যাক্সে আপনাদেরকে নিয়ে গিয়ে কি করছিল কাকা ওই সময়টাতে? ওইখানে 5 একর করে জায়গা দিয়ে দিছে। 5 একর করে জায়গা দিছিল, মানে কি এই পার্বত্য চট্টগ্রামে ওই সময়টাতে? কত সালের দিকে? 82 সালে। হ্যাঁ, 82। তখন কি আপনারা ভূমিহীন ছিলেন? হ্যাঁ, ভূমিহীন ছিলেন। আচ্ছা, ওই সময়টাতে আপনি গাছ কেটে কয়লা করে ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। এখন কি অবস্থা? এখন কি করেন? এখন আমাদের জমি জমা হয়েছে। আচ্ছা, বাগান বাড়ি আছে। সেখানে থাকার কিছুদিন পরে আমার সৎ খালা আমাদের বাড়িতে বেড়াতে আসেন। সে খালার ছোট একটা বাচ্চা ছিল। আপনি বলছেন যাওয়ার সময় আমার সৎ মা আমাকে খালার সাথে দিয়ে দেয়। না, আমি দিনে দেশে ওর নানি। আচ্ছা, ওর দেশে ওর মার বুই নিতে আসার পরে খালার সাথে একদিন বাজারে গিয়েছি, বাজার থেকে আমি হারিয়ে যাই, খালা আমাকে রেখে আসে। এই খালাটা কোথায় যে খালার সাথে গেছে? বরিশালে থাকে। আপনার বোন? ওর মায়ের বোন। আচ্ছা, মোড়লগঞ্জ লঞ্চ, ঠিক আছে কাকা, মোড়লগঞ্জ লঞ্চ ঘাটে নেমে আমাদের বাড়িতে যেতে হয়। প্রথমে সৎ মায়ের বাবার বাড়ি, পরে আমাদের বাড়ি। লঞ্চ ঘাট থেকে হেঁটে নৌকায় বাড়িতে যাওয়া যেত। এগুলো সব মিলছে, উৎস সন্ধানকারী দরকার নেই। আচ্ছা, এই হলো অবস্থা, মিলছে, পরিবার নিয়ে আসছি। কথাবার্তা বলেন, আপনারা সিদ্ধান্ত নেন, যেটা নেবেন সেটাই। না, আমার সিদ্ধান্ত কি, আমি তো আপনার আগে বলছি না, আমি যখন সবকিছু ঠিকঠাক, আমার সন্তান আমি অবশ্যই দেখে আমি চিনছি। এখন ও যদি আমাকে না চেনে, আমার তো করার নাই কিছু। না না, না চেনার তো করার কিছু নাই, কারণ 30 বছর 32 বছর পরে চিনবে না, সেটা স্বাভাবিক। কিন্তু না চিনলেও অনেক পদ্ধতি আছে মেনে নেওয়ার। চিনবে না, কারণ আছে স্যার। কারণ আছে, ও আমাকে আজ এই প্রায় 75 বয়স এই একই রহমানায় রাখছে। একটু পরিবর্তন হয়েছে, খালি দাড়িখানে একটু সাদা হয়েছে, বুঝছেন? নাইলে আমার বয়সে মানুষ এত এভাবে জোয়ান থাকে না, জোয়ান থাকে না। এটা আল্লাহ স্যার এই কয়দিনে এই জ্বরেও আবার একটু আমি আসছি এত দূর যা টাকা পয়সা খরচ করে, এখন আর আপন বই নিয়ে আছে স্যার, হেরিয়ে নিয়ে দেখেন হের লাগে না, সেটা তো ওর কথা বলুক। উনি তো, আমি তো একটা শুধু মেলে নাই, একটা বলছে আমেনা, আমেনের জায়গায় মোমেনা। এই মোমেনা আমেনের তো কাছাকাছি না, তো আসলে কিছু বলতে পারে। আইসে কালে এত স্যারের মুজি গায়ে এক প্যান্ট পরা, খারাপ লাগছে। কাল যায় বাড়িতে নামবে তো উড়েই গেছি, বৌড়া এদিকে এদিকে শুনে নেই। হ্যাঁ, ও ছোট মানুষ তো নানি বোঝে নাই। এরপর তো হ্যাঁ গেছে, পর তালাশ করছি না, খুলনা ইয়ে তালাশ করে গেছে। আমার ভাই দিয়ে তালাশ করছে, ছোট জানি পাইনি, তালাশ করে শহরের বাড়ি। তোমার ছেলে মেয়ে? না, আমার এক পোলা, এক মাইয়া। পোলা ওই যে পাঞ্জাবি পরা, ওই আমার ছেলে। আর ওই সাথে যাচ্ছে, মানে আমরা যে জায়গায় থাই ভাড়া, ওই মানে একসাথে অনেক বছর এগুলো বাড়াতেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, বোনের মতো আর কি। হ্যাঁ, মাইয়া বিয়ে দিছে, মাইয়ার ঘরে একটা বাচ্চা আছে। আর এখন জামাই আছে তোমার? আছে, মানে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি ভালো না। তাকে এগুলো নিয়ে এখন কথাবার্তা বলা দরকার নেই, পরে কথা বলেন।
তাহলে তুমি কি করো, গার্মেন্টসে চাকরি করো? না, কিছুই করি না, বাসাইতে। আমার ছেলে কাজ করে, আমি টুকটাক কাজ করে চলি। ছেলে কাজ করে? হ্যাঁ, ছেলে কাজ করে। আমার বড় বোন রহিমা আপনাদের সাথে আসছে। আসলে কি দেন, কত বছর পরে হারাইছেন আপনাকে দেখা আমার একটু, আমি এখনো বলতেছি যে আমার তখন আমার বাপ একজন জুহন মর্দ, আমি ছোট, আমার কিছু যে মনে নাই তা না, কিছু কিছু দৃশ্য আমার মনে আছে, কিন্তু এখন আমিও তো বুড়ো হয়ে গেছি। বাপের সাথে কোনো ঘটনা আছে ছোটবেলায়, বা বাপ মায়ের সাথে কোনো ঘটনা আছে যেটা মায়ের মনে থাকার কথা, বাবার মনে থাকার কথা? এরকম কিছু মনে থাকলে একটু জিজ্ঞেস করেন ওনাদেরকে। দেখেন আমার আব্বা, আপনি বলে দিয়েন না, আপনি জিজ্ঞেস করেন, মনে করেন এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাটা আপনার বাপের জানার কথা, আপনি বাপকে জিজ্ঞেস করেন, আপনি বলে দিয়ে তাহলে তো হয়ে গেল, উত্তর বলে দিলেন। বলে আমি এতটুকু বলি, আব্বা মাছ মারতে যাইতো, নৌকায় করে মাছ মাইরা রান্না করে নিয়ে আসতো, নৌকায় যাই বসে খাইতাম, সে রান্না করে নিয়ে আসতো। আমার ওই দৃশ্যগুলো মনে আছে। তাছাড়া যে ভাই বোন তানজিরা, মিনার, হাসান, আমরা এক বাবা মায়ের সাথে এক জায়গায়, ওই যে একটা ভাই যে হদুত মারা গেল, হাসপাতাল গেছিলাম, এই দেখছেন মনে আছে? হ্যাঁ, ওগুলো মনে আছে। এটা আপনি বললেন কেন? আপনি জিজ্ঞেস করতেন যে আমার কোনো ভাই কি মারা গেছে হাসপাতালে, আপনারা বলেন তার নাম কি, তাইলে না বুঝতে পারবেন এরা বাপ মা কিনা। আমি কি বুঝাইতে পারছি কাকা? আপনি তো বুঝছেন। আপনার ধরেন যতটুকু মনে আছে ভিডিওতে বলেন নাই, এতটুকু তো হেদের মনে থাকার কথা। হেদেরকে জিজ্ঞেস করতেন, এই যে আমার এক ভাই মারা গেছে হাসপাতালে, এর নাম কি ছিল কন্ত? হ্যাঁ বলতো, তাহলে তো বাপ মা হয়ে যায়, সিম্পল। কঠিন, আসলে কঠিন, সামটাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমার আব্বার আমার সাথে কিছুটা মিল হয়, আমি দেখতেছি চাইয়া কিছুটা মিল হয় আমার তার চেহারার সাথে। আচ্ছা, আল্লাহ পাক যে মিলাই দিছে এটাই করে। কিন্তু আমি সবসময় কইছি, সবসময় করতে পেরেছি যে আমার আল্লাহ জানি আমার পরিবারে বাঁচাই, আমি যে তার সাথে একবার হইলেও জানি তার সাথে আমার তাদের সাথে পরিচয় হয়। এত দূর যে পারছো হেন দিয়া, এই ঢাকা দিয়ে খাগড়াছড়ি চেনো না? না, চিনি না তার কোনো কথা না। ঢাকায় শিবির চেনো না? বুঝোই ক শিবির চেনেন? শিবির ঢাকায় শিবির চেনো না? ঢাকাইয়া শিবির, মানিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ওইখানে ঢাকাইয়া শিবির নামে এলাকা আছে। এই এলাকায় আমরা বাস করি। ওই এলাকার নাম ঢাকাইয়া শিবির? ও আচ্ছা, এ তো ঢাকাইয়া শিবির বলেন নাই, বলছেন আপনি? না, এ তো বলছে খুলনার ঠিকানার কথা। খুলনাতে কেউ আছে আপনাদের? আছে, আত্মীয় স্বজন কেউ আছে? ওই যে ঠিকানাটা বলেছে, মাতবর বাড়ি, মোড়লগঞ্জ, খুলনা, সৎমায়ের বাড়ির নাম তালুকদার বাড়ি, ঠিকানা আছে? ওখানে আমার ভাই ভিতরে আছে, বাপের ভিডিওটা আছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গেছিলাম তো স্যার, এই মাস 2 আগে বাড়ি থেকে বেড়াই এসেছি, এর জন্য গেছিলাম। ওর মা কি মারা গেছে না? ওর আপন মা যে সে মারা গেছে, কত বছর বয়স যখন ওর মা মারা গেছে? কতটুকু? সে সময় ওর বয়স মনে হয় 3 মাস হবে। আচ্ছা, যে সময় মারা গেছে 3 মাসে থেকে মারা গেছে। আমার বিয়েও করাইছে আমার সেই শ্বশুরে, আগের শ্বশুর। আর সে যতদিন বাচ্চা ছিল খুব শ্বশুরে ভালো মানুষ ছিল না? হ্যাঁ, শ্বশুর দনজন, শাশুড়ি সব মারা গেছে। এই 4 জন মারা গেছে স্যার, তারা অত্যন্ত ভালো ছিল, আমাকে খুব। আমার নানারা তো সদাগর গোষ্ঠী। তোর নানারা সদাগর গোষ্ঠী? হ্যাঁ, সদাগর গোষ্ঠী। চেনে না বলে? আমার নানারা সদাগর গোষ্ঠী। তা চেনে না বলে দিয়েছেন? না, চিনি না, এটা করে কইছে আমার নানারা সদাগর গোষ্ঠী, এটা আমি জানি। সেরা সদাগর তোর নানার নাম? সদাগর নাকি? এখনো আছে সদাগর? বংশতে কিচ্ছু নেই, খালা নানি সব শেষ, মামি টামি সব শেষ, আছে এই রহিল্লা। তা তুই এভাবে করে বলে তাই মা ফল না তখন সব পয়সা পুরোটাই দেশ সারা বিশ্বে ছাড়িয়ে যা করি পারতো ওরই কিছু না। অনেক সময় যেটা মনে পড়ছে এইটাই কইছে। আজ একটা বছর হারাইয়া একটা বছর চোখের পানিতে 30টা রোজা ওয়াদনার পানিতে খুঁজছি জিগের। আমি যুবক একটা মাইয়া, এই মাইয়া দুটোর মা হারানো গেছে, আমার বাবা আমার বিয়ে দিছে, আমি
ইয়া সন্তানের চাইয়া যত্ন করছি, ওই বড়টাও আছে। আর তো বিয়ে দিছি নাতি পুতি, এখন আইনে সব আমার কথা। ও আর হ্যাঁ আমার বদনাম সারা বিশ্বে ছড়াই দিছে না। আর তুমি চেনো না, মধ্যে মধ্যে চেনো আর চেনো না। আর তুমি সেতারা লাগাইয়া এই জন্যই দেরি করছো। সীতারার লগে যে আইছি, সীতারা আমার কি হয়, খালা হয় না? কি জানি তুই জান সীতারা খালি সেহেতু আপনার চাচাতো বোন, আপনার চাচাতো বোন না কে? সেতারা দেই তোর মার বোন। না আমি জানি যে সে আপনার চাচাতো বোন। আমার মার সেতারা দেই ওই মমিনে জিমাইয়া ওই রুল অমিনের চাচাতো বোন। না, তা কইতে পারি না। মোর আওলাদ গুলি তো এই দেশ আসেনি। আরে উনি ছোট থাকতে যেটা মনে করছে এটা বড় কথা না কাকি, ছোট মানুষ। আপনি তো মায়ের দাবি নিয়ে আসছেন, তাই না? এই মায়ের দাবি নিয়ে আসছেন, এটাই বড় কথা। আর আপনি মা বলেই তো আসছেন, নাহলে তো আসতেন না, বাড়িতে রাগ করে থাকতেন। ছেলে দুইটা আইছে না, হ্যাঁ ওই বড়রা দেখছে, ওই মাঝেরা করলে দেখে না। এই খবর পাইয়া কিভাবে পাইয়া আইছে। আচ্ছা শোনেন, আপনি আবার মন খারাপ করে থাকেন না। কালকে স্যার রওনা হয়েছি 11টার সময়। আমাদের মানিকশিরি হইয়া তিনঠুরি যখন আই উঠছি তখন গাড়ির চাকা বাস হয়ে গেছে। কি কষ্ট, বৃষ্টি পরে। এখন ওই দায়িত্বে তো কোনো মেকারের দোকান খোলা নেই। যে আরে আবার একটা হাইস, ওরা পুত্রা ফোন করতে তাদের সম্পর্ক ভালো। এই যে রাত 4টে বাজে সময় ওই যে যাত্রার বুঝাই দিয়া 4টের সময় এই অফিসে আইসি একজনের মাধ্যমে। একজন আমি যে এলাকাতে থাই, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ আছে, তো তার দেখশন করি, তার টুকটাক ফুড পারমেস করি। তারপরে তার সাথে একদিন কইছি যে আন্টি আমি এরকম একদিন হারাই গেছি, কত মানুষ এরকম করে পাওয়া যায়, আমার যদি এরকম কোনো কেউ সন্ধান দিত। কত কত মানুষের কাছে কইছি যেরকম আমার বাড়ি খুলনা ছিল, তখন সেই আন্টি বলছে দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। তার আবার ভাই বোন থায় বিদেশ, তো তার বোনেদের সাথে বোনেরা ফোন দিলেই বলতো এরকম মমতাজ নামে একজন, মানে ওইখানে আমি মমতাজ নামে পরিচিত, তাসলিমা নাম আমার কেউ চিনে না। তো তারা ওইখানে বলছে যে এরকম করে ও ছোট সময় হারাই গেছে, এখন ওর পরিবারের কাছে যাইতে চাই, কিন্তু ওর যদি কেউ কোনো সন্ধান দিত তাইলে ওই করতো। তখন এই যে এরকম ভিডিও দেখা, মানে আমি একটা মোবাইল আছে কিন্তু আমার ছেলে চালায়, আমি আবার সব কিছু বুঝি না কিছু। পরে সেই তার বোনের সাথে কথা বলতে, তার বোন আবার এই যে এইখানকার এই স্যারেদের এই নাম্বার দিছে যে এরকম আপন ঠিকানা, এই নাম্বারে যোগাযোগ করলে ও সন্ধান পাবে। তখন সে আমার এই নাম্বার দেওয়ার আমি এখানে ফোন দিয়ে কথা বলছি, তারা আমার এই রেকর্ড তারপরে আসতো। হ্যালো, আচ্ছা রুমটা দরজাটা খুলো, ওনারা দুজন বাইরে যাবে, তারপরে আমি কথা বলবো ওনার সঙ্গে। কাকা আর কাকি, আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি এর মনের কথাটা শুনি। সামনাসামনি থাকলে তো ভুল ভালো বলতে পারে, মন থেকে যেটা আসবে এটাই করবো। কাকি আপনি একটু বাইরে গিয়ে বসেন, সাবধানে আসেন। আচ্ছা, আপনি তো দেখলেন আমরা যা তথ্য এখানে আনছি, সেই তথ্য অনুসারে বসাইলাম, কথাবার্তা বললেন আপনি। আপনার কি মনে হচ্ছে এটা বলেন, মন খুলে বলেন। এটা আপনার সারা জীবনের সিদ্ধান্ত। আপনি আজকে মানলেন, কালকে গিয়ে মানলেন না, বিষয়টা এরকম না। আবার আজকে মানলেন না, কালকে মানলেন, ওইটাও হইতে পারে, মানে যেটা খুশি। আমার এই মায়ের কথা বিষয়টা মনে পড়ে, কিন্তু আমার বাবার চেহারাটা দেখে আমার কিছুটা মানে মিল আসতেছে, কিছুটা মিল আসতেছে। এখন আমি আমার বাবা মা যেহেতু বাচ্চা আছে, যেহেতু তারাই করে আসছে, এই যে সব মানে তার ইয়াতে মনে হচ্ছে এরাই আমার পরিবার মনে হচ্ছে আপনার। এরাই আমার পরিবার। আপনার সন্দেহ থাকলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। না, সন্দেহ নেই। ভেবেচিন্তে উত্তর দেওয়াটা ভালো, কিন্তু হ্যাঁ সন্দেহ নেই স্যার, এরাই আমার এই বাবার দেখে, মানে এর চেহারা কিছু একটু দেখলাম যে আমার সাথে অনেকটা মিল। তার মানে এটা আপনার পরিবার। আপনি দেখলে একটু সময় নেন, 5 মিনিট 10 মিনিট সময় নেন, একটু চিন্তা করেন, করে তারপরে হয়তো সিদ্ধান্ত দেন, সেটাই বরং ভালো হবে। হ্যাঁ, সমস্যা নেই। এই যে মা তো মানে বয়স হয়ে গেছে, এই জন্য আমি চিনতে পারতাছি না। আমি দেখেন সেই খুব ছোটবেলা আসছি, তখন তো আমি তার অন্য চেহারা দেখছিলাম, কিন্তু আমার বাবার চেহারা যেমন, আমি তো তখন বাবার দাড়ি ছিল, তখন দাড়িগুলো কালো ছিল, এখন বয়স হয়েছে সেই জন্য যেমন, কিন্তু এই যে এতটুক এই ফেসটুক আমি দেখে মানে ইয়াটা মনে পড়তেছে। আপনার মন থেকে আসতেছে এনারা আপনার পরিবার? হ্যাঁ আসতেছে, বুঝেন কিন্তু। হ্যাঁ আচ্ছা স্যার।
এখন আপনি যদি বলেন, আমি যদি পাবলিকলি অ্যানাউন্স করতে যে ঠিক আছে এটাই আপনার পরিবার, তাহলে আমি অ্যানাউন্স করে দেবো। আর যদি মনে করেন যে না আপনি একটু সময় নেবেন, সময় নিয়ে দেখে শুনে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত দিবেন, সেটাও হইতে পারে। না না স্যার, সমস্যা নেই, এটাই আপনার পরিবার। এটাই আমার পরিবার। আমরা আর কাউকে খুঁজবো? সময় আছে কিন্তু হাতে, আমরা চাইলে আরো খুঁজতে পারি। না আর আর খোঁজা লাগবে না? না আর খোঁজা লাগবে না। এটা আপনার পরিবার? হ্যাঁ, এটাই আমার পরিবার। তাহলে আমরা এখন যেটা বলি, সবাইকে বলি, ডিএনএ টেস্টের যে বিষয়টা থাকে আপনারা নিজের ইচ্ছায় চাইলে করতে পারেন, না পারেন সেটা আপনাদের বিষয়, করে নিয়েন ভবিষ্যতে। ডিএনএ টেস্ট বলতে একটা মেডিকেল টেস্ট, ডাক্তারি টেস্ট, রক্ত নিয়ে যে টেস্টটা করে, প্রয়োজন হলে আপনারা করবেন, না হলে করবেন না। উনি ওনার মেয়ের দাবি নিয়ে আসছে আপনার কাছে, আপনি যেসব তথ্য বলেছেন সেই সব তথ্যের ভিত্তিতে। তারপরেও আমরা বলি, আমরা তো যুক্তির দিয়ে মিলাই দিলাম, মানে আপনি যা বলছেন আমরা সে অনুসারে একটা পরিবার পাইছি, সেটা হচ্ছে যুক্তি। আর বৈজ্ঞানিকভাবে মেডিকেল টেস্টের যে বিষয়টা, সেটা আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, এটা আপনাদের বিষয়, আপনারা করে নেবেন, আমরা উৎসাহ দিই, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, পর্ব নম্বর 230 তাসলিমার দেয়া তথ্য অনুযায়ী আমরা একটি পরিবার পেলাম, এবং সেই পরিবার কোথা থেকে এসছে, কিভাবে পেলাম, সমস্ত তথ্য আপনাদের কাছে ক্লিয়ার করে তাসলিমার সামনে আমরা নিয়ে আসি, এবং তাসলিমা তার জায়গা থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ এটাই তাসলিমার হারিয়ে যাওয়া পরিবার। ঠিক বলেছি আমি তাসলিমা? সেই জায়গাটি থেকে আমরা বলছি যে তাসলিমা ফিরে গেল তার আপন ঠিকানায় প্রায় 30 থেকে 32 বছর পরে, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়ালো 153। প্রচার পর্ব নাম্বার ছিল 230। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা অফিসিয়ালি 183, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30 আর আপন ঠিকানা 153, মোট 183। কিছু বলতে চান দর্শকদের? দর্শকদের এটাই বলতে চাই, আমি আজকে যে আমার পরিবারটা পাইছি, বা আমি এতে অনেক আনন্দিত। আর আমি এও দর্শকের কাছে বলি, আমি যে স্যারের মাধ্যমে আমার বাবা মা পরিবারটা ফিরে পেয়েছি, এরকম করে আল্লাহ তা আপনার দীর্ঘ হায়াত দিক, আর এরকম করে যেন আরও যারা হারাই গেছে আপনার মাধ্যমে জানি তাদের সাথে আল্লাহ যেন যোগাযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো দোয়া। চলেন আমরা সবার সঙ্গে দেখা করে দিই। খুলেন। ওই ভাই হাসান, ওই সাইড বুনের এক ভাই করেছিলাম, আমরা সাইড বুন আমাকে একটা ভাই, এই ভাই, ওই ভাই হাসান, ওই হাসান, আমরা একটু কাগজপত্র লইয়েছি, তারপরে প্রতিটা আগে তো তুই আজ 12,000 হাসে ই করিয়ে তার তোমার একটা আবাস আইছে এই বাইরে। আমি যেদিন চাইতে খবর পাইছি, আমি মাদারীপুর গেছি, আমি সারা রাত ঘুমাই নাই, 3:30 বাজে শুইছি, আর আমার কাছে খবর আইছে কয় এমনি এমনি তোর বোনের পাওয়া গেছে। আমি ওই রাত্রে আবার আমার বোন মারে ফোন দিয়ে কইলাম ভাইসে কিছে, কয় এই ঘটনা, আমার এই মুহূর্তে আবার ভিডিও পাঠাইছে। আমি ওই রাতে ভিডিও দেখে আর সারাই আমি ঘুমাইনি, আমি 2 দিনের পর ঘুমাই। তারপর ভাই আরো 3টা হইছে, ওই আমার সব কামাল আরো 2টা আছে ভাই, দেয় না এই ভাই এটা হাসান দুধ চিনছে ভাই বাইছে তো। আমরা মনে মনে চিন্তা করছি যে কোনো একদিন দেখা হবেই, কারণ এখন ডিজিটাল যুগ, সবাই মোবাইল চালায়, কোনো না কোনো একদিন দেখা হবে। তো আসলে আমাদের মনের আশাটা পূর্ণ হয়েছে, আল্লাহ পূরণ করছে এই আপন ঠিকানার মাধ্যমে। আপন ঠিকানার আল্লাহ অনেক হেফাজত করুক, আর সামনে আগায় যাক, এটাই আমাদের প্রত্যাশা। উনি আসলে বাবাকে দেখা একটু চেনা চেনা ভাবের মধ্যে ছিল, মাকে তেমন একটা চিনে নাই, তবে ও বাইরে আসার পরে আপনারা দেখলেন আমার এই বোনের তানজিরা যার ছবি, এই যে দেন ছবিগুলো দেন, এই ছবির সাথে মিল আছে, দেখেন আমি এগুলা সব এই যে দেন আপনার, এই যে তানজিরার সাথে একদম সেম মিল আছে। এই দে তানজিরা কি ভালো আছিল না মাথা ডিস্টার্ব আছিল তানজিরার? না ভালো আছে, ও তো ভালো আছিল। না না তানজিরার মাথায় একটু সমস্যা লাগবে, একবার রোগ অসুখ হয়েছিল। এই যে এই যে মিনারা আমার মোবাইলে ছবি আছে তো, আমার অনেকটা মিলে না।
তাই তোর লাগে মেরে ছবি তোর ওই যে ঘরে যে তানজিরা শুয়ে আছে ওই এই কেডা এই যে তানজিরা আমরা কালকে রাত্রে রওনা দিছি রাতে 3টা বাজে আমরা ফাইনাল নিয়ে রওনা দিছি চাকা পাংচার হয়ে গেছে কেন বলতেছিল আপনার বাবা এরপরে আমরা আবার হাইস ফোন করে তারপরে হাইসে করে আসছি আমরা 5 জন 6 জন মানুষ একটা হাইস নিয়ে আসছি আমরা আচ্ছা যাক মাশাআল্লাহ এখন আপনারা সেই খাগড়াছড়িতে যাবেন আবার নাকি আচ্ছা এই হচ্ছে ওর ছেলে এর পরিচয় করাতে ভুলে গেছি এই হচ্ছে ওর ছেলে তো মামা হলো সবাই তোমার নানা আল্লাহ আমাকে মাঝে ফিরাইতেছে বহুত শুকরিয়া ওই যে তোমার নানা আরেকটু লম্বা চলে আছে এই তোমার নানা নানা সালাম করো নানা নানি সালাম করো ওই তোমার নানি সালাম কর যাই হোক ভালো থাকেন আপনারা হ্যাঁ পাইছেন তো পরিবার হ্যাঁ জি জি স্যার নাকি খুঁজবো না ওই না না হ্যাঁ না 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 স্যার না আচ্ছা আপনিও যে আসুন প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশীদের পরিচয় করে দিন মিষ্টি মুখ করো সবাইকে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন ভাই কষ্ট করে আসছেন খাগড়াছড়ি থেকে হ্যাঁ বোন মানে হচ্ছে প্রতিবেশী আর কি প্রতিবেশী বোন ওনার মাধ্যমে ওনার খোঁজ খবর পাইছেন তবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমরা জীবনে ভাষা আসলে আমার এই বইটা আমি আলহামদুলিল্লাহ ভিডিওটা নিয়মিত দেখতাম আলহামদুলিল্লাহ ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না এই সময়টা খুব স্বাভাবিক সামনে আমরা এখান থেকে বাসে উঠা হ্যাঁ গাড়ি আছে না গাড়ি আছে না কার খাইছে এই ভাইরা হাত 12 টাকা হাত ঠিক করে তারপর লইছি আর মাইয়ে জামাই আছে কোথায় এগুলো পরে বাসায় গিয়ে ভালো থাকেন হ্যাঁ জি আসসালামু ওয়ালাইকুম আসসালাম দরকার সালাম জি হ্যাঁ দিন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আসলে একটু শেষের দিকে এসে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণে সেটা হলো যে লট অফ কমপ্লেক্সিটিজের মধ্যেই ভিডিওগুলো করতে হয় আসলে সামটাইমস অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এক্সট্রিম লেভেলের অ্যাঙ্গার হয় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেটার কিছুটা ছাপ থাকলেও থাকতে পারে ভিডিওগুলোর মধ্যে তার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে আমি আসলে যতটা বেশি পার্সোনাল লাইফ বা উইদাউট ভিডিও লাইফ লিড করি তার চেয়ে মনে হয় ভিডিও লাইফই বেশি লিড করি মানে এত বেশি ভিডিও এত বেশি ক্যামেরাতে আসি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তো যে কারণে বলছিলাম যে অনেকগুলো যেমন ধরেন কিছু সময় দেখা গেল ইলেকট্রিসিটি থাকতেছে না সেটার একটা চাপ আবার কিছু সময় দেখা গেল যে হয়তো বিল্ডিংয়ে কাজ হচ্ছে টুকটাক শব্দ হচ্ছে সেটার একটা এক্সট্রা চাপ তো এই মানুষগুলো তো অভিনেতা অভিনেত্রী না এই মানুষগুলো এখানে অভিনয় করে না হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সেই সময় হয়তো কিছু ব্যাড নয়েজ ঢুকে গেল তখন আইদার আমাকে ব্যাড নয়েজ সহ রাখতে হবে অথবা ওইটুকু আমাকে ফেলে দিতে হবে তো আমি সাধারণত ফেলি না কারণ আমার কাছে মনে হয় যেহেতু জীবন এরকম সুতরাং জীবনের ভিতরে ঢুকুক এই সমস্ত কিছু নিয়ে তারপরেও চেষ্টা করি পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু কনসিডার করবেন এবং আশা করছি এই রিয়েলিটি বিষয়গুলোকে খুব সহজে অ্যাকসেপ্ট করবেন অনেক ভালো থাকুন বাকি আপডেটগুলো যেন খুব সহি সালামতে করতে পারি সেই দোয়া নিয়ে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম